কথা শেষ করছি। আপনাদের সবাইকে আবারও জানাই নমস্কার ও আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিপ্লবী সহযোদ্ধা, চট্টগ্রামের বীর বিপ্লবী খান তালাত মাহমুদ রাফি। বক্তব্য রাখছেন খান তালাত মাহমুদ রাফি। বিপ্লবী সহযোদ্ধা শহীদের রক্ত মারিয়ে আমরা আজকের মঞ্চে দাঁড়িয়ে আছি। পরিষ্কার ভাবে বলতে চাই, আমার ভাইদের যারা খুন করেছে, আমার ভাইদের যারা হত্যা করেছে, আমার ভাইদের যারা শহীদ করেছে, তাদের চুল পরিমাণ ছাড়তে হবে না। প্রয়োজনে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা হবে। বিপ্লবী সহযোদ্ধা আমরা আজকে দেখতে পাচ্ছি মুজিববাদী সংবিধান এখনো বহাল রয়েছে। যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান দাড়ি টুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই। যেই বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই, সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না, আমাদেরকে দবায় দিতে পারবে না। পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা যখন ঘর ছেড়েছিলাম, আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি, আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই। কিন্তু এই বাংলার জমিনে ফেসিবাদের কবর রচনা করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক রিফাত রশিদ। বক্তব্য দিচ্ছেন রিফাত রশিদ। সংগ্রামী সহযোদ্ধারা কেমন আছেন সবাই? গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে খুনি হাসিনা ও তাদের দোসরদের বিচার হয় নাই। ওই খুনি হাসিনা দিল্লিতে গিয়ে তার প্রভুর কাছে গিয়ে পান্নাকে খত দিয়েছে, তার মাথা ওই দিল্লির প্রভু নরেন্দ্র মোদীর পায়ে ঠেকিয়েছে। আমরা বলতে চাই, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে অবিলম্বে বিচার করতে হবে। বাংলাদেশের অলিতে গলিতে এখনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দালালেরা ঘাপটি মেরে আছে। তাদেরকে ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশকে একসাথে যতদিন না পর্যন্ত বিনির্মাণ করতে পারছি, আমরা রাজপথ ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ।
বিভিন্ন জায়গা থেকে, নারায়ণগঞ্জ থেকে, যাত্রাবাড়ি থেকে, ময়মনসিংহ থেকে, গুলশান থেকে, কদমতলী, শ্যামপুর থেকে, জামালপুর থেকে আমাদের বিপ্লবীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। সংক্ষিপ্ত বক্তব্য দিবেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ? আমরা আজকে জমায়েত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের শহীদ মিনারে 2024-এর এক দফার শহীদ মিনারে আমরা এইখানে দাঁড়িয়েছি শুধু একটি নির্দিষ্ট দাবি থেকে নয়। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই, আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও, আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা প্রশ্ন করতে চাই, যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে, তার ভিডিও ফুটেজ আছে, সেই সকল শহীদের লাশ কেন কবর থেকে আবার তোলা হবে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না, এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব। এইখানে ভাইরা এসেছেন, মংলা বন্দরের শ্রমিকেরা এসেছেন, এইখানে এসেছেন আশুলিয়ায় থাকা সেই সকল শ্রমিকেরা যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন, কিন্তু আজও তাদের বৈষম্য দূর হয় নাই। আমাদের যেই সংবিধান 72 সালে রচিত হয়েছিল, সেই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। যেই সংবিধানে আমাদের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প কিংবা সৈয়দপুরে থাকা মুহাজির ভাইদের অধিকারের কথা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখনো কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে নাই। আজকে এইখানে আসার আগে সিরাজগঞ্জে এবং গোপালগঞ্জে, বাগেরহাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে, এখনো পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে। আমি বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা ট্রাজেডি নিয়ে এত টালবাহানা কেন? সাপ্লাই আমাদের মাদ্রাসার ভাইদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, হামলা করে শহীদ করা হয়েছে, তাদের বিচার কেন হবে না? সরকার কেন চুপ করে থাকে? মাদ্রাসার ভাইরা আওয়াজ তোলেন। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কোনো টালবাহানা দেখতে পাই, তবে ইউনূস সরকার যেন সাবধান হয়ে যায়। আমরা বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে, বলতে চাই চাঁদাবাজি করে কারা?
ছাত্ররা সাবধান হয়ে যান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি জাতিকে আরো একবারের জন্য ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, 24 জুলাই বিপ্লবের পরে আমাদের প্রথম দাবি কি? আমরা কি বিচার চাই না? আমরা কি সংস্কার চাই? আমরা কি বিচার চাই? বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাইয়ের প্রেরণা, জুলাইয়ের প্রেরণা, জুলাইয়ের প্রেরণা এই মুহূর্তে দরকার। বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার জুলাইয়ের প্রেরণা। আমরা জানি এই গণ অভ্যুত্থানে আমাদের প্রবাসী ভাইদের অবদান কতখানি। এখন একজন প্রবাসী যোদ্ধা বক্তব্য দিবেন। বক্তব্য দিচ্ছেন প্রবাসী শরীফ। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন প্রবাসী শরীফ। আসসালামু আলাইকুম। হারিয়ে যাদের অর্জন তাদের হারানোর ভয় নেই। ঠিক এরকম একটি কথাকে স্মরণ করে দুবাইয়ের মতো কট্টর জায়গায় আমরা জুলাই অভ্যুত্থানের সংহতি জানিয়ে আন্দোলন শুরু করেছিলাম। সেই 17 জুলাই আমরা আলোচনা করে 19 জুলাই সেখানে আমরা প্রোটেস্ট গ্রহণ করেছি এবং সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাংলাদেশে খুনি হাসিনাকে পুরো বিশ্বের কোন বাংলাদেশী সমর্থন করছে না। আর সেই জুলাই অভ্যুত্থানকে দুবাইয়ের মাটি থেকে পুরো বিশ্বে আমরা প্রবাসীরা ছড়িয়ে দিয়েছিলাম। সেখান থেকে হাসিনার কালো অধ্যায় এগুলো পৃথিবীর মানুষ জানতে শুরু করেছে এবং জুলাই অভ্যুত্থানের সফলতার সংগ্রামটা আমাদের সফল হতে শুরু করেছে। আমরা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে এবং জুলাই অভ্যুত্থানের পাশে থাকা ব্যক্তিদের অনেকের হারানোর বেদনাগুলোকে আমরা সংহতি জানাই। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় মর্মান্তিক কাজ করেছে দুবাইয়ের কনসুলেট জেনারেল জামাল সাহেব। আমরা সেই কনসুলেট জেনারেল জামাল সাহেবকে পদোন্নতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো পদোন্নতি দেওয়ার ঘটনা ঘটতে দেখেছি। এই কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাই এবং দুবাই সহ সারা বিশ্বে খুনি হাসিনার দোষরদের বিচারের দাবি জানাই। আমি খুনি হাসিনা এবং তার দোষরদের বিচারের দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের বিপ্লবী রাজপথে লড়াকু সৈনিকদের যে নাম ঢাকা কলেজ, এই জুলাই বিপ্লবের রেড আর্মিদের ঢাকা কলেজের প্রতিনিধি মোহাম্মদ রাকিব বক্তব্য রাখছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনার সাথে সাথে আমরা ভারতকেও বাংলাদেশ থেকে কিক আউট করেছি। ভারতকে বলতে চাই, যদি জুজুর ভয় দেখান, শেখ হাসিনাকে আমরা কিন্তু পালাতে বাধ্য করেছি। ভারতের সাথে কোন সম্পর্ক আমাদের থাকবে না। আমরা রক্ত দিয়েছি। যদি একটি নির্বাচনকে কেন্দ্র করে বারবার একটি নির্বাচন
নির্বাচনী আলাপ যদি দেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমরা আবারও রাজপথে নামবো। এতগুলো মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। আরেকটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। যদি এই দেশে আপনারা যারা নির্বাচনের আলাপ তুলে তুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করে বেড়াচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য করব। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানে আহত আমাদের বীর আহত আতিকুল গাজী। বীর আহত আতিকুল গাজী। আসসালামু আলাইকুম সকলকে। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, মোদী সরকারকে বলতে চাই, শুনে রাখুন, এটা খুনি হাসিনার দেশ না, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনতার দেশ। আপনাকে বলতে চাই শুনুন, আপনি বলেন হাসিনাকে নাকি দেশে দিবেন না। আমরা ভালো করে বলে দিতে চাই, ভালো করে শুনে রাখুন, খুনি হাসিনাকে ফেরত দিবেন এবং আমরা তাকে ফাঁসির চড়িতে ঝুলাবো। আমরা দেখেছি খুনি হাসিনা দেশে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছে। যদি সাধারণ বিষয় ফাঁসি হয়ে থাকে, তাহলে এইসব জানা অজানা কর্মকাণ্ডের জন্য খুনি হাসিনাকে 100 বার ফাঁসি চড়িতে ঝুলানো উচিত। এই বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি, আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেইনি, আমরা সংস্কার চাই। আগে দেশের সংস্কার হবে, তারপর হবে নির্বাচন, তার আগে কোনো নির্বাচন হবে না। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। আসসালামু আলাইকুম দেশবাসী। এই শহীদ মিনার 3 তারিখের মতো কানায় কানায় পূর্ণ। 3 তারিখে আমাদের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন তারা ঘোষণা করবে সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই ছাত্র জনতার উদ্যোগকে তারা চিনতে পেরেছেন, তারা অ্যাকনলেজ করেছেন। তাদেরকে বলতে চাই, জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে, নতুবা ছাত্র জনতা আবারও 3 তারিখের মতো এবং 31 ডিসেম্বরের মতো আবারও লাখে লাখে ছাত্র জনতা নেমে আসবে। সময় আর ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। আপনারা সকলে জানেন আমাদেরকে বিচার এবং সংস্কার আদায় করতে হবে। রাজপথে আপনাদের থাকতে হবে সকলকে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থী আমাদের বোন 1 বছর কারারুদ্ধ ছিলেন, যিনি আমাদের লড়াই সংগ্রামের প্রতীক। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে বাকি সকল পতাকা নামাই ফেলেন। শুধু বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা এবং আমাদের লড়াইয়ের প্রতীক ফিলিস্তিনের পতাকার বাইরে সকল পতাকা নামাই ফেলেন। ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা বাদে সকল পতাকা নিচু করেন। সকল পতাকা নিচু হবে, শুধু বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা থাকবে।
সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যিনি ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক ব্ল্যাক লয়ের আন্ডারে তাকে দীর্ঘ 1 বছর কারা নির্যাতন করা হয়েছে। সেই লড়াই সংগ্রামের প্রতীক আমাদের বোন, লড়াই সংগ্রামের অগ্রসৈনিক, আমাদের সবার প্রিয় খাদিজাতুল কোবরা। বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, যার কারণে হয়তো আমি সেভাবে কথা বলবো না, কিন্তু আপনার আমার সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই। আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে, এইরকম একটা টক শোতে থাকার কারণে, যেটা সে আসলেই ফ্যাসিস্ট সেটা বলার কারণে আমি 15 মাস জেল খেটেছি। কিন্তু সরকার পাল্টেছে, 5 মাস হয়ে যাচ্ছে, আমি তার এখনো কোনো ধরনের বিচার পাইনি, এমনকি আপনারাও পাননি। আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোসররা, তারা নিজেদের খোলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএমপিতে যোগ দিচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের এত ক্ষমতার লোভ কেন? আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন, ক্ষমতায় আসতে পারলে আসেন, কিন্তু আমাদের একটাই চাওয়া, আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। ধন্যবাদ। পানি লাগবে, পানি, এই কথা যিনি বলেছিলেন আমাদের শহীদ মীর মুগ্ধের বাবা, এখন আমাদের সামনে বক্তব্য দিবেন। আমাদের সাথে আরো অনেক শহীদের বাবা যুক্ত হয়েছেন। আমাদের এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ শহীদ আবু সাঈদের বাবা এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক আবরার ফাহাদের বাবা। আমরা শহীদ আবু সাঈদের বাবা সকল শহীদের বাবার পক্ষ থেকে বক্তব্য দিবেন শহীদ মীর দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জুলাইয়ের প্রেরণা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত। এই মুহূর্তে দরকার বিচার। আর এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার দিল্লি না ঢাকা, আবু সাঈদ মুগ্ধ। বক্তব্য দিচ্ছেন শহীদ মীর মুগ্ধের বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, তাই আমি মাত্র 2 মিনিট আমার একটা প্রশ্ন আর একটা দাবি রেখে আমার বক্তব্য শেষ করব। আজকের এই মহতী সভার উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে পলায়ন করেছে। শেখ হাসিনার পর 2 দিন পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, মাত্র 8 তারিখে। আমি বলতে চাই তখন তো ডক্টর ইউনূস বা এই সরকার ছিল না, তাই সে ভারতে পলায়ন করেছে। 8 তারিখের পরে 2 মাস 3 মাস পর, 2 মাস 3 মাস পর দেখা যায় উবাইদুল আওয়ামী লীগের সেক্রেটারি উবাইদুল কাদের 3 মাস পর হয়ে দেশ থেকে সশরীরে এবং হেফাজতে এ দেশ থেকে বিদায় নিয়েছে। আমি বলতে চাই এই সরকারকে যারা তাদেরকে বিচারের আওতা না এনে তাদেরকে হেফাজতে দেশ থেকে পলায়নের সুযোগ করে দেয়, তাদেরকে আমি এই সরকারকে দেখতে চাই না। তাই আমি এই সরকারের যারা গাফিলতি করবে তাদের অবিলম্বে পদত্যাগ চাই এবং শহীদ মীর মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তাদের
বিপ্লবী যোদ্ধা এবং তাদের বিপ্লবী যোদ্ধা এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা সহ যারা আহত হয়েছে, সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আমাদের সাথে এসে এই যে আমাদের এই সমাবেশে এসে যুক্ত হয়েছেন ঝালকাঠি জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সহযোদ্ধারা, আমাদের সাথে যুক্ত হয়েছেন পিরোজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা, আমরা তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ। বিপ্লবী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 5 আগস্ট যখন শেখ হাসিনা কাঁথা বেঁধে দেশ থেকে পালায়, আজকে তার 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? গত 5 মাসে সরকারের কি প্রোক্লেমেশন ঘোষণার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা একটা জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করার সময়টা করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই উদ্যোগটা গ্রহণ করি যে এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। আজকে গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা প্রেসিং আবার ঘোষণা করেছে যে তারা প্রোক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটাকে কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আজকে 31শে ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইতো যদি আলোচনার টেবিলে সবকিছু থেকে সমাধান আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। এই মানুষগুলোর প্রপার ট্রিটমেন্ট, তাদের পুনর্বাসন হইতে হবে এবং সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর সেফটি, যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। খুব বেশি কথা বাড়াবো না, আমাদের অনেক বক্তা সামনে আছেন, কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্ট কথা বলতে চাই যে জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের স্পিরিট নিয়ে এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24কে ব্যর্থ হতে দিব না। আমরা 24-এর যোদ্ধা, সবাইকে এই জুলাইয়ের স্পিরিট সমুন্নত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা পলিটেকনিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ আরো অনেকে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, এই মুহূর্তে দরকার অ্যাকশন 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 অ্যাকশন
জুন 5 হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয়। জুন 6 এই শহীদ মিনার থেকেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আগস্ট 3 এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে, লাশের উপরে দাঁড়িয়ে এক দফা ঘোষণা হয়। আগস্ট 5 এই আগস্ট 5-এই বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ওই জুন 5 থেকে আগস্ট 5-এর যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ? আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে কিনা? আমার যারা আহত যোদ্ধা রয়েছে, শহীদ পরিবার রয়েছে, তাদের এই খুনের বিচার হতে হবে কিনা? আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই। সেটি হচ্ছে, আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যেই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, আমরা প্রশাসনকে, পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই, পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই। আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই। আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই। পরিশেষে শুধু একটি কথাই বলবো, যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাটিত করতে হবে।
আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য, রাজপথের লড়াকু সৈনিক নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুম। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোপালগঞ্জ জেলার বিপ্লবীরা। আমরা বলতে চাই, এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ বিপ্লবীদের গোপালগঞ্জ। 24শে জুলাই বিপ্লবের স্পিরিট দিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে। মুজিববাদের কবর রচনা করে গোপালগঞ্জের বিপ্লবীরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ছাত্র জনতাদের কিছু মনে পড়ছে? 5ই আগস্ট, 3ই আগস্ট আমরা দেখেছিলাম এই সব চত্বরে এই ধরনের মানুষের উপস্থিতি, কিন্তু তখন আমাদের ভয় ছিল, স্নাইপারদের গুলি ছিল, শেখ হাসিনার পোষা কুত্তাদের হামলা ছিল। স্বাধীন বাংলাদেশে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। রাজপথে থেকে আমরা প্রমাণ করে দিয়েছি দালালদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। এখনো সচিবালয়ের ভেতরে, গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। যেই দেশে বিপ্লবীদের নিরাপত্তা নেই, যেই দেশে যোদ্ধাদের নিরাপত্তা নেই, সেই দেশে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করতে পারে? এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে যেখানে জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের সম্মান, এর সাথে সাথে আমাদের আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এই বিপ্লবের স্বীকৃতি। আমরা আজকে এখান থেকে বলতে চাই, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়েছে, অতি দ্রুত আমাদের প্রক্লেমেশন দিতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সাথে আমাদের অধিকারও লাগবে। 30 বছর হয়ে গেছে ছাত্র সংসদ, ছাত্ররা ভোট দিতে পারে নাই। দেশের আনাচে কানাচে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেখানে যেখানে ছাত্র সংসদ আছে, সব জায়গায় ভোট দিতে হবে, ডাকসু দিতে হবে, রাকসু দিতে হবে, জাকসু দিতে হবে। আপনারা কি ভোট দিতে চান কিনা? বেশি কিছু বলার নেই, মানুষের উপস্থিতি দেখে, জনসমুদ্রের ঢল দেখে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আপনারা যারা কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। শুধু বলতে চাই, এই বিপ্লব এবং বিপ্লবের যে কৃতিত্ব, সবার আমরা সমান অংশীদার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক শিক্ষার্থী, সফল ছাত্র নেতা, উত্তরবঙ্গের বিপ্লবী, যার বিপ্লবের কণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা প্রস্তফাস আন্দোলন সফল করেছিলাম, যার এই বিপ্লবের স্লোগানে কেঁপেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ সহ গোটা বাংলাদেশ। সেই বিপ্লবীকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখছেন আমাদের সবার প্রিয় আক্তার হোসেন। বক্তব্য রাখছেন আক্তার হোসেন। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ জুলাইয়ের ঘোষণাপত্র প্রক্লামেশন চায়।
বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। ভাইরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে, আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষের যে চাওয়াগুলো আছে, বিচারের চাওয়া আছে, সংস্কারের চাওয়া আছে, নতুন সংবিধানের চাওয়া আছে, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বন্ধুগণ, মাইকের সাউন্ডটা বাড়ান তো, মাইকের সাউন্ডটা বাড়বে। বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা বাদে অন্য কোনো পতাকা উঠবে না। মানিকগঞ্জ থেকে আমাদের বিপ্লবীরা যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন, গাজীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশের সবগুলো জেলা থেকে আজকে লোক এসছে, নারায়ণগঞ্জ থেকে এসছে। একসাথে করতালি হবে সবার জন্য। এখন রাজশাহী বিভাগের সবাই এসছে, সাতক্ষীরা থেকে এসছে, বাগেরহাটের ভাইয়েরা হামলার শিকার হয়ে থেমে থাকেনি। এখন অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নাইম আবেদিন। আসসালামু আলাইকুম। আমরা স্বাধীন, এই স্বাধীনতাই চেয়েছিলাম। যারা বলে এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম, আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এই বিপ্লবে, এই গণঅভ্যুত্থানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা এই আকাঙ্ক্ষাকে কোনোভাবে বৃথা যেতে দেব না। আমরা জাস্ট একটা কথাই মনে রাখবো, যদি কোন জাতি, কোন গোষ্ঠী এই বিপ্লবের পরের আকাঙ্ক্ষাকে দুমড়ে মুচড়ে দিতে চায়, তাদেরকে দুমড়ে মুচড়ে দিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয় রাজশাহী সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। বিপ্লবী সহযোদ্ধারা,
আপনারা জানেন এই মুহূর্তে দরকার বিজয়, বিচার এবং সংস্কার। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল, এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামক অযৌক্তিক কোটাগুলো পুনর্বহাল আছে। আমরা বলতে চাই এই পোষ্য কোটা অনতি বিলম্বে এই অযৌক্তিক কোটাকে সমূলে উৎপাদন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিপ্লবী মন্ত্রণালয় হিসেবে যদি কাজ করতে পারে, তাদের দায়িত্ব যদি পালন করতে পারে, তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ করছি। না হলে তারা পদত্যাগ করে বিপ্লবী একটি সরকার গঠন করুক। ইনকিলাব জিন্দাবাদ। অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। সংগ্রামী উপস্থিতি, আমরা যে চেতনা নিয়ে শহীদ হওয়ার জন্য রাজপথে লড়াই করেছিলাম, সেই চেতনা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব, এই গণ অভ্যুত্থানের সময়ে ডিবির হেফাজতের নির্মম নির্যাতনের শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আরিফ সোহেল। বক্তব্য দিচ্ছেন আরিফ সোহেল কুমিল্লা জেলা থেকে। ডায়াসের পেছনে যারা দয়া করে সরে যান, প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার্থে মঞ্চের পেছন থেকে কেউ বিশৃঙ্খলা করবেন না, দয়া করে প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষা করুন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, অবস্থা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা। সংগ্রামী ভাই ও বোনেরা, আজ থেকে 5 মাস আগে বাংলাদেশের হাজারো শহীদ ও আহত যোদ্ধা ভাই ও বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত করেছি। আগস্টের 3 তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। 3 তারিখে এই ঘোষণা দেওয়ার পরে সারা দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা রাজপথে নেমে এসে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে গণ অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষা, ছাত্র জনতার রক্তে লেখা আকাঙ্ক্ষা একটি ঘোষণাপত্রে প্রকাশিত হতে যাচ্ছে। প্রিয় দেশবাসী, এটি বাংলাদেশের ছাত্র জনতার একটি ঐতিহাসিক বিজয়। বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুর্ভাগ্যজনকভাবে আমরা কখনো আমাদের আকাঙ্ক্ষা আইনের ভাষায় লিখতে পারি নাই, আমাদের জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি নাই। ভাই ও বোনেরা, আমাদেরকে চেতনার গল্প শোনানো হয়েছে, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা। আমরা বলেছি 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার, বাংলাদেশের কৃষক শ্রমিকের বেঁচে থাকবার অধিকার, বাংলাদেশের ছাত্র ভাই বোনদের শিক্ষার অধিকার,
বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অধিকার, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক জন আকাঙ্ক্ষা প্রকাশিত হবে।